নমস্কার। সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন বিজয়রত্ন মজুমদারের লেখা নকুলায়ন। বিংশ শতকের প্রথমার্ধের খ্যাতনামা সাহিত্যিক বিজয়রত্ন মজুমদার 1894 সালে জন্মগ্রহণ করেন এবং 1955 সালে তার মৃত্যু হয়। একাধারে লেখক, সম্পাদক ও সাংবাদিক বিজয়রত্ন ভারতবর্ষ পত্রিকার নিয়মিত লেখক ছিলেন এবং দীর্ঘ সময় একটি সাপ্তাহিক পত্রিকা বাংলার সম্পাদক ছিলেন। তার সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হল বৌরানী, দিশেহারা, ডাইনি বুড়ি, হাতের নোয়া ইত্যাদি বিভিন্ন উপন্যাস। এছাড়াও অনেক ছোট গল্পের রচয়িতা ছিলেন তিনি। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প বিজয়রত্ন মজুমদারের লেখা নকুলায়ন। নকুল না জন্মাতে নকুলায়ন রচনা করি এমন ক্ষমতা নেই। নকুলকে যেমন দেখেছি তেমনই লিখছি। নকুল কোন কুল উজ্জ্বল করেছিলেন জানি না। নকুলের পিতামাতাকে দেখিনি, তবে শুনেছি তাঁরা উদ্ভিদ জাতীয় নন, বনে বা বৃক্ষে বসতি নয়, তাও চাক্ষুষ করেছি। নকুল নাম কে দিয়েছিল সে খবর পাইনি, তবে সে লোক যে ভবিষ্যদ্দ্রষ্টা তা মানি। নকুল কলকাতায় থাকেন, আপিসে কর্ম করেন। লোকে বলে তিনি আপিসের বড় সাহেব। আপিসের চাপরাশিরা শোনে আর তাম্বুল রাঙা দাঁত বের করে হাসে, কারণ তারা উড়ে। আজকাল রূপ বর্ণনার রেওয়াজ নেই। নারীর রূপ বর্ণনাই কেউ করে না, তা পুরুষের। তবুও ইচ্ছা হয় আইন ভঙ্গ করি, হয় জেল হোক, পুলি পোলাও দীপান্তর তাও রাজি। কিন্তু হায়, ভাষা নেই। যদি বা থাকে নতুনত্ব কই? দীনবন্ধু মিত্র হোঁদল কুতকুত লিখে লেখা চূড়ান্ত করে গেছেন। ক্যানেস্তারা ক্যানেস্তারা কোতরা গুড় আর বস্তা বস্তা তুলো লেপলেও নতুনত্ব হবে না। পাঠক পাঠিকার সুকঠিন কল্পনাকার্যে সহায়তার জন্য একটি কথা বলতে পারি, যে স্রষ্টা যদি স্থান বিশেষে হস্তপরিমিত দ্রব্যবিশেষ সংযোগ করে পাঠাতেন, তাহলে আফ্রিকা মহাদেশ নকুলের লীলাস্থল হতো এবং তোমার আমার পক্ষে কালে ভদ্রে খাঁচার মধ্যে অবস্থিত দেখে হর্ষ বিস্ময়ে স্তব্ধ থাকতে হতো। মহাশয়া ও মহাশয়গণ, মাফ করবেন, এর অধিকার বলতে পারবো না। দর্জিপাড়ায় থাকি। একদিন সকালে বৈঠকখানায় বসে চা পান আনতে গড়গড়ায় ধূমপান করছি। একটি ছোকরা এসে নমস্কার করে বলল, মশাই, এই নকুলবাবুর বাড়ি কোনটা বলতে পারেন? ছোকরা পূর্ববঙ্গের বাসিন্দা, বাচন অতীব অশুদ্ধ বা অবদ্ধ। অতি কষ্টে বদ্ধ করে বললাম, না। ছোকরা বিস্মিত ক্রুদ্ধ কণ্ঠে বলল, জানেন না, অত বড় একটা লোক, সর্দার সর্দার অফিসের বড় সাহেব। ভদ্রলোকের এক কথা হিসাবে বললাম, না। অধিকতর ক্রুদ্ধ হয়ে ছোকরা আমার ভদ্রতায় ঘোরতর সন্দেহ প্রকাশ করে অগ্রসর হয়ে গেল। আমার এক হাতে সংবাদপত্র, অপর হাতে গড়গড়ার নল, দুহাতি জোড়া, তাই নইলে অপমানটা নীরবে বরদাস্ত করতাম না, এ বলা বোধ করি বাহুল্য। যারা বাংলাদেশের দুর্দিনের ইতিহাস লিখেছে তারা সিরাজের বরকন্দাজ ফৌজদের নিন্দায় পঞ্চমুখ, কিন্তু এটা বোঝা উচিত তাদের এক হাতে ঢাল, অপর হাতে তরোয়াল। তারা লড়াই করে কোন হাতে? কাজেই তারা হাঁ করে দেখতে লাগলো, লড়াইও ফতে। আমারও যদি হাত খালি থাকতো, ওই সপ্ত নদী ত্রয়োদশ খালবিলের পাড়ের আসামি অপমান করে যেতে পারত কি? ক্রোধ করমচা চোখ দুটো দিয়ে ছোকরার অনুসরণ করতে দেখলাম সামনের একটা বাড়ির রোয়াকের ওপর ছোকরা মাথা ঠুকছে। বুঝলাম ভাগ্য ভালো, সহজেই দেবদর্শন মিলেছে। দেবদর্শনে কার অরুচি? সময়ান্তরে পুণ্য সঞ্চয়ের সংকল্প করে গড়গড়ায় মনোসংযোগ করলাম। কিন্তু মেঘ না চাইতে কখনো কখনো বর্ষা গমন হয়। কিতাবে পুরাণে এই সত্য প্রচার করে, কথাটা মিথ্যে নয়। এক মুহূর্ত পরেই দেখি ছোকরা যেখানে মাথা ঠুকছিল সেইখানে দেবতার আবির্ভাব। দেখবার মতন জিনিস বটে।
বিলু আমার 5 বছরের নাতনি কোথায় ছিল, দৌড়ে এসে কাঁধের ওপর হাত রেখে বলল, দাদু, তিলভান্ডেশ্বর দেখবে? দেখছি বললাম না, বললাম কই দিদি, ওই যে। বলে বিলু অঙ্গুলি নির্দেশ করল। নাতনির উপমা জ্ঞান বোধহয় নির্ভুল বলা চলে। মাসখানেক হলো বাড়ি শুদ্ধ সকলকে কাশি দেখিয়ে এনেছি। বিলু প্রশ্ন করল, দাদু, তিলভান্ডেশ্বর রোজ তিল তিল বাড়ে না? হ্যাঁ, লোকে তো তাই বলে দিদি। ও বাড়ে? প্রশ্ন কঠিন, উত্তরও সুকঠিন। দিন 2 পরে দেখি সেই ছোকরা মস্ত একটা পুঁটলি মাথায় নিয়ে সেই রোয়াকের সামনে দাঁড়িয়ে অবদ্ধ গ্রিক বা ল্যাটিন ভাষায় চিৎকার করছে। অনেকক্ষণ কেটে গেল, দেবতা বিরূপ। ছোকরার ভাগ্য প্রসন্ন হলো না। সে কিন্তু ছাড়বার ছেলে নয়। গ্রিক ল্যাটিনে কুলোয় না বুঝে সে পারসিক, আরবিক, চৈনিক, ইতালিক ভাষাসমূহ প্রয়োগ করতে লাগলো। তবুও দেবদার মুক্ত হয় না। ছোকরা পুঁটলিটি রোয়াকে নামিয়ে কোঁচার কাপড়ে ঘাম মুছতে লাগলো। বাড়িটার সামনে ছিল একটা জলের কল। কলটা জলের তাতে সন্দেহ নেই, তবে হাতল ঘুরিয়ে, কান মুচড়ে, কিল চর চাপড় মেরেও জল পাওয়া যায় না। ছোকরা তৃষ্ণার্ত। পূর্ব অপমান বিস্মৃত হয়ে আঙুল নেড়ে ডাকলাম। আজ হাতে গড়গড়ার নল ছিল না। বললাম, জল খাবে? সে মারতে এলো। হ্যাঁ। চাকর জল এনে দিল। শুধু জল দেখে আবার মারমুখী। তার ভাষা উদ্ধৃত করতে পারবো না। ভাবটা এই যে তাদের দেশে শুধু জল খেতে দেয় না, নিদেন গুড় দিতে হয়। তথাস্তু, ভৃত্য সন্দেশ আনল। সন্দেশ জল খেয়ে তিরিক্ষি মেজাজ কিঞ্চিত স্নিগ্ধ করে চলন্ত পাকাটার নিচে দাঁড়িয়ে হাওয়া খেতে লাগলো। চোখ দুটো রইল অদূরের রোয়াকের ওপর রক্ষিত পোঁটলার ওপর। আমার প্রশ্ন ও তার উত্তরের সারমর্ম পাঠক পাঠিকাকে জানাতে হচ্ছে। ওই সডার আপিসে আজ তার একটি চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে। ওই নকুলবাবু সাহেব বলবো কি, তাকে অতি প্রত্যুষে আসতে বলে দিয়েছিলেন। সে এসেছে। শুধু হাতে আসা ভালো দেখায় না, তাই একটি মোচা, সে 2 গলদা চিংড়ি, 1 কাঁদি কাঁচকলা ও 5 সের বেগুন নিয়ে এসেছে। আবাগের বংশধর কাঁচকলা ঘাড়ে করে চাকরি খুঁজতে এসেছে। ইচ্ছে আছে সাহেবের গৃহে এবেলার খানাটা সেরে সাহেবের সঙ্গে সে অফিস যাবে। ঘড়ির পানে চেয়ে দেখি 9টা বাজে। কাঁচকলার রূপ মন থেকে যথাসম্ভব ঝেড়ে ফেলে স্নানাহার করতে যেতে হলো। কারণ আমিও বাঙালি, আমারও 10:35 লালকালির আঁচড় পড়ে। পাছে যাত্রা করবার সময় কাঁচকলার পুঁটুলি দেখে আপিসে গিয়ে সাহেবের কাছে তাই ভক্ষণ করতে আদিষ্ট হতে হয়, খিড়কির দরজা দিয়ে বের হয়ে পড়লাম। সেদিন আপিসে যা ঘটেছিল তা অনেকদিন মনে থাকবার মতো বটে, তবে এখানে তা অবান্তর। নকুলবাবুর সঙ্গে আমার এতদিন আলাপ হয়নি, কারণ এ পাড়ায় আমি নবাগত। পাড়ায় এর মধ্যে যে 2-4 জন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, সকলেই বললেন লোকটি প্রাতঃস্মরণীয়। প্রত্যক্ষ করতে লাগলাম তাই বটে। রোজই দেখি কেউ বাইসাইকেল, কেউ ট্রাইসাইকেল, কেউ হ্যান্ডকাট, কেউ রিক্সা, কেউ বা পায়দল চালিয়ে নকুলবাবুর বাড়ির সামনে প্যারেড করছে। যত বেলা বাড়ে ততই লোক বাড়ে। পাড়ার ভদ্রলোকদের জিজ্ঞাসা করলাম, নকুলবাবু কোথায়? তিনি কি দেবতার চেয়েও নিষ্ঠুর? ভদ্রলোকেরা বললেন, আরে দেখবেন কোথায়, ওই দেখুন। তারা ছাদের উপর অঙ্গুলি নির্দেশ করলেন। তাই তো, নকুলই তো বটে। শুধু নকুল নয়, শ্রীমৎ নকুলানন্দ ভক্ত বিটেল শিরোমণি মহাশয়সু। পরিধানে কৌশিক বসন, হস্তে হরিনামের মালা, সম্মুখে তাম্রটাট, কোষাকুষি। হঠাৎ দেখা গেল নকুলচন্দ্র অতি সন্তর্পণে আলসের আড়াল থেকে উঁকি মারছেন। নিচে তখনও রাইট লেফট, লেফট রাইট চলছে। নকুল আবার ভগবত চিন্তায় আত্মনিমগ্ন করলেন। অনেক বেলায় গোলমাল করতে করতে মার্চাররা প্রস্থান করলে দেখা গেল নকুল সাইকেলে বরবপু স্থাপন করত ছুটলেন।
আমিও আপিস বের হচ্ছিলাম, বিলু ঊর্ধ্বশ্বাসে এসে পিছন থেকে ডাকলো, বলল, দাদু, তিলভান্ডেশ্বর সাইকেলে চাপে? পিছু ডাকলি দিদি বলে বসলাম। এক গ্লাস জল ও একটা পান খেয়ে শ্রী শ্রী দুর্গা সহায়, ছোট সেক্রেটারি সাহেবের লাল কালী মাতা সহায় জপ করতে করতে বেরিয়ে পড়লাম। লাল কালী মাতার জয় হোক। 35 মিনিটের পূর্বেই বড় সাহেবের কামরায় ছোট সেক্রেটারি রায় সাহেবের ডাক পড়েছে। তিনি সেইখানে স্ট্যান্ড আপ অন ওয়ান লেগ। আমাদের হাজিরা বইতে লাল কালীর আঁচড় কাটবার ফুরসত পাননি। একদিনের কথা বলি, একটি বৃদ্ধ মুসলমান নকুলের রোয়াকে চেয়ারের উপরে সুখাসীন হয়ে বসে চা পান করছে। নকুল প্রশ্ন করছেন, চাটা ঠান্ডা হয়ে যায়নি তো? চিনি নিশ্চয়ই কম হয়েছে। আমার স্ত্রীর দোষী, ওই চা কড়া করে ফেলে। তা আরেকটু দিক না। না না, ও আর কষ্ট কি, ওরে খেঁদি। আর এক স্লাইস রুটি দিক না। আচ্ছা, রুটিতে মাখন দেবে না জেলি দেবে? মারমালেট খান? আমরা সামনের বাড়ির বৈঠকখানায় বসে আছি উৎকর্ণ হয়ে, লম্বকর্ণও বলা যায়। এইবার অপরপক্ষ উবাচ, দেখিয়ে নকল বাবু, আমার টাকাটা 2.5 বছর হয়ে গেল। আমি ঘর থেকে টাকা বের করে আপনার বাড়ির মাল মশলা থেকে মিস্ত্রি মজুর, না না, আর আমি একদিনও অপেক্ষা করব না। আপনি আজ নয় কাল করে এই 2.5 বছর ইঁটোলা, জানলা দরজাওয়ালা, চুনওয়ালা, সিমেন্টওয়ালা, শিকওয়ালা, রঙওয়ালা সবাই রোজ আসে আর ফিরে যায়, আর তারা বলে আদালত করবে। আমিও ভাবছি। এই কথা শেষ না হতেই নকুলচন্দ্র হন্তদন্তভাবে অন্তঃপুরে প্রবেশ করলেন এবং মিনিট 2 পরে ছোট্ট একটা পুঁটলি ও একখানি পোস্টকার্ড হাতে বেরিয়ে এলেন। তাঁর উক্তি, আগে আমার জমিদারি থেকে আখের গুড়ের পাটালি এসেছিল, খেদির মা আপনার জন্য বেঁধে রেখেছিল। ধরুন ধরুন, আর এই চিঠিখানা পড়ুন। ও, আপনার বুঝি চশমা আনা হয়নি? হ্যাঁ, তা বটে তা বটে। তা আমি পড়ি, আপনি শুনুন। মহামহিম শ্রীযুক্ত নকুলেশ্বর নায়েক জমিদার মহাশয় প্রবল প্রতাপেশু। মহাশয়, আগামী সপ্তাহের প্রারম্ভেই আপনাকে চরবানেশ্বরপুরের বাবদ 1800 টাকা পাঠাচ্ছি। শ্রীচরণে প্রণাম গ্রহণ করিবেন। হ্যাঁ, দেখলেন তো ফুলচাঁদ বাবু, আমি কি মিথ্যে বলছি? ওই টাকাটা একবার এলে হয়। দেখি দেখি পোস্টকার্ডখানা। হ্যাঁ, এই যে দেখুন না, দেখুন না। ও, মুশকিল করেছে। নায়েবের যেমন বুদ্ধি বিবেচনা, পোস্টকার্ডে আবার কতগুলো প্রাইভেট কথা লিখে বসে আছে। তাতে কি, দেখুন না ফুলচাঁদ বাবু, আপনি হিসেব করুন না। এই আপনার 732, লোহাওয়ালার 312, রঙওয়ালার 196, আর সিমেন্টওয়ালার 202, কাঠওয়ালার 312, চুনওয়ালার 133। কত হলো ফুলচাঁদ বাবু? ফুলচাঁদ হিসেবে কিছু খাটো বলেই হোক, অথবা আগামী সপ্তাহের প্রারম্ভেই প্রাপ্য বাক্সবন্দি হবার আনন্দেই হোক, হিসাবটা করে উঠতে পারেননি। বললেন, হ্যাঁ, ওই রকমই হবে। কিন্তু নকুলবাবু, চিঠি আপনি পড়লেন বাংলায়, ও যে দেখি ইংরেজি হরফ। হ্যাঁ, আরে বাংলায় লিখলে নায়েবকে ডিসমিস করব না? আমার সেরেস্তা সবই ইংরেজি। আমি তর্জমা করে আপনাকে শোনালুম, দেখলেন না? বলতে বলতে চিঠিখানা নকুলের পকেটে অদৃশ্য হয়ে গেল। নকুল আবার বললেন, এই কটা দিন বই তো নয়। হ্যাঁ, তারপর টাকা পেয়ে গেলে যেন ভুলে যাবেন না ফুলচাঁদ বাবু, মাঝে মাঝে আসবেন, এতকালের বন্ধুত্ব। না, আর বেলা করবেন না, বুড়ো মানুষ, রোদ বাড়লে কষ্ট হবে। ও কি, আমার জমিদারের গুড়টা ফেলে যাচ্ছেন যে? দেখবেন খেয়ে, এমন গুড় আপনাদের কলকাতায় পাওয়া যায় না। ফুলচাঁদ বাবু ওরফে শেখ ফুলচাঁদ অথবা ফুলচাঁদ মিয়া গুড়ের পুঁটলি হাতে পরমানন্দে রিকশায় উঠে প্রস্থান করলেন। 2-3 সপ্তাহ নকুলবাবুর খোঁজ করা হয়নি। বাড়ি হাসপাতাল রূপ ধারণ করেছিল। নাতনি বিলুর হাম, তার জননী অর্থাৎ কিনা আমার জ্যেষ্ঠা কন্যার ফ্লু, তস্যা জননীর ইনফ্লুয়েঞ্জা,
ধাপে ধাপে চড়েছে। যার যেমন পদ, তার রোগের পরিমাপ ও নাম তদ্রূপ হওয়াই সঙ্গত। আর মোক্ষদাজির ডেঙ্গু। কদিন পরে নিঃশ্বাস ফেলবার সময় পেয়ে দেখি ফুলচাঁদবাবুকে সেলাম আলিকুম করা হচ্ছে। ফুলচাঁদবাবুর চোখ দুটো আজ ভাঁটা সদৃশ, রক্ত জবার ন্যায়। নকুল একখানা টেলিগ্রাফের খাম হাতে দণ্ডায়মান। বলছেন, এই যে আপনি ঠিক সময় এসে পড়েছেন ফুলচাঁদবাবু, আর নইলে আপিসের বেলা করেও আজ আপনার বাড়ি আমায় যেতেই হতো। এই দেখুন নায়েবের টেলিগ্রাম, এই লিখছে আজই টাকা পাঠাচ্ছে। আজ যদি পাঠায় কাল দুপুর নাগাদ ইনশিওরটা পাবো। হ্যাঁ, বেলা 3টের ভেতর নিশ্চয়ই, আর খুব দেরি হলেও 3:30। আপনার 732, ইটওলার 202, লোহাওলার 312, রঙওলার ওই 196। হ্যাঁ, ও আর কথা কি, কালই 5টা নাগাদ। তাহলে কাল 5টার সময় আসবো তো? আরে না না, আপনি বুড়ো মানুষ, আপনি আবার কষ্ট করবেন কেন? আমি অফিস থেকে বেরিয়ে ইনসিওরের খাম খুলে আপনার 732, ইটওয়ালার 196। ইটওয়ালা দুলাল যে বলে তার 300। হ্যাঁ, তা হবে, সব লেখা আছে। কথায় বলে হিসেবের করি বাগে খায় না, জানেন তো ফুলচাঁদবাবু। তা কখন যাবেন আপনি? হ্যাঁ, তা 5:15 হবে বই কি। বেশ, আমি বাড়িতেই থাকবো, বার হব না। আরে না না, কাজ থাকে তো বার হবেন বই কি। আমি না হয় বসবো ক্ষণ, আর বলেন তো একটু দেরি করেও যেতে পারি। না, আমি বাড়িতেই থাকবো। নকুলবাবু অন্তঃপুরের উদ্দেশ্যে হাঁকলেন। কই রে খেঁদি, তোর মাঝে জমিদারির কপি দেবে বললে ফুলচাঁদ দাদাকে, তার কি হলো রে? ফুলচাঁদ আপত্তি করলেন। থাক থাক, এই কপি থাক, যে গরম পড়ে গেছে এখন আর কে কপি খায়। তা বললে কি চলে? জমিদারি থেকে এসেছে, খেঁদির মা না খেয়ে আপনার জন্য তুলে রেখে দিয়েছিল। কই রে খেঁদি? এই যে বাবা। বলতে বলতে নেহাত নাসিকা নেই এমন নয়, একটি মসিবর্ণা বালিকা আতপতাপ বিদগ্ধ নালফুলের মতো দুটো বাঁধাকপি এনে হাজির করল। নকুল বললেন, একটু শুকিয়ে গেছে, কিন্তু খেয়ে দেখবেন, এমন মিষ্টি কপি আপনাদের শহরে আসেই না। অগত্যা ফুলচাঁদবাবুর কপি হাতে প্রস্থান। কয়েকদিন পরে দেখি ফুলচাঁদবাবুর পুনরাগমন। ফুলচাঁদ একা নয়, সঙ্গে আরও কয়েকটি চাঁদ। সকলকার মূর্তিতেই আজ তোমার একদিন কি আমার একদিন ভাব উৎকট রূপে প্রকট। কেউ কড়া নাড়ছে, কেউ দ্রুত পাদক্ষেপ করছে, কেউ উচ্চৈস্বরে ডাকাডাকি করছে, কেউ শুধু পরিক্রমণরত, কিন্তু নকুলানন্দের দর্শন নেই। ছাদের পানে দৃষ্টিপাত করেও নকুলকে দেখতে পেলাম না। নকুল ভগবত চিন্তা বিশিষ্টও নন। কিছুক্ষণ পরে অঙ্গে হ্যাট কোট, গলায় টাই, মাথায় টুপি এক ভদ্রলোক নকুলের দ্বারের সামনে মোটর থেকে অবতরণ করলেন। সঙ্গে সঙ্গে নকুলও নামলেন। নকুল খুব গম্ভীরভাবে পেছন দিকের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে সামনের দ্বার খুলে দিলেন। সাহেবী বেশ পরিহিত ব্যক্তিকে সাদর সম্বর্ধনা সহকারে ভেতরে বসিয়ে নকুল নিজেও গিয়ে বসলেন। এদিকে ফুলচাঁদও তার দলের ধৈর্যের বাঁধ বোধহয় অনেকক্ষণই ভঙ্গ হয়েছিল, আর ধরে রাখা যাচ্ছিল না। তাদেরই মধ্যে একজন ডাকলো, এই নকুলবাবু, আমরা কি দাঁড়িয়েই থাকবো? নকুল কোনো উত্তর দিলেন না। পূর্বোক্ত ব্যক্তি অধিকতর চড়া সুরে কোনো রাগিনী ভাঁজতে উদ্যত হয়েছিল। হঠাৎ দুই ব্যক্তি বাইরে এসে দাঁড়ালেন। নকুল ফুলচাঁদবাবুকে বললেন, এই যে ফুলচাঁদবাবু এসেছেন, তারিণীবাবু আছেন দেখছি। ওকে তো চিনতে পারছি নে। যাকে তিনি চিনতে পাচ্ছিলেন না তিনি বললেন, সে কি মশাই, আমি যে দুলাল সরকার, 1 লাখ ইট দিলুম, তার একটি পয়সা। নকুল যেন শোনেননি, এইভাবে সাহেবের পানে চেয়ে বললেন, মিস্টার রায়, এই যে দেখছেন ফুলচাঁদ শেখ, ইনি বড় ভালো মিস্ত্রি। ইনি আমার বাড়িটি কন্ট্রাক্ট নিয়ে করে দিয়েছেন। অনেক নামজাদা কন্ট্রাক্টরের চেয়ে ইনি বড় আর ভালো কন্ট্রাক্টর। যদি আপনার বাড়ির সময় দরকার হয় বলবেন। হ্যাঁ, তা বেশ। আপনার অফিস কোথায় বলুন তো?
আমাদের আবার আপিস, বাড়িতেই আপিস। তা কি নাম আপনার আপিসের? ঠিকানাটা কি বলুন তো? ওই 32 কলিন্স লেন, নাম ফুলচাঁদ অ্যান্ড সানস। কলিন্স লেন, ডিস্ট্রিক্ট 3। আপনি ইনকাম ট্যাক্স দেন? চাপরাসি ও বড়া কেতাব তো লাও। ফুলচাঁদ মেঘে ঢাকা পড়ল, শুষ্ক কণ্ঠে বলল, সে কি আবার অফিস? সাহেব বললেন, হ্যাঁ, যার যেমন আপিস তার তেমনই ট্যাক্স। নকুল বললেন, আর এই যে দেখছেন তারিণী বাবু, ইনি হার্ডওয়্যারের কাজ করেন আপনার বাড়ির সময়। ইয়া চাপরাস, ইয়া দাড়ি, ইয়া পাগড়ি চাপরাসি যখন অতিকায় খাতা সাহেবের সামনে হাজির করল, তখন ফুল ঝরে গেছে। গান গাইতে গাইতে তারিণী পগার পার। লাখ ইট প্রদাতা দুলাল সরকার ইট খোলায় গিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছে। খাতা থেকে মুখ তুলে পথ জনশূন্য দেখে সাহেব বললেন, না, কিছুদিন নিশ্চিন্ত। ভালুক শাঁকালু খেতে লাগলো। এই নকুলচন্দ্র মহারথীর সঙ্গে আলাপ করবার বড় বাসনা। প্রবাদে আছে, যে খায় চিনি তাকে যোগান চিন্তামণি। একদা সন্ধ্যাকালে পাড়ার কয়েকটি প্রতিবেশীর সঙ্গে গড়গড়া চর্চা করছি। একখানা প্রকাণ্ড মোটর গাড়ি এসে নকুলের গৃহদ্বারে দাঁড়ালো। হরি হরি, আগে দেখিনি গাড়িতে যে খোদ নকুলানন্দ মহারাজ। আমরা বেরিয়ে বললাম, নকুলবাবু গাড়ি কিনলেন নাকি? হ্যাঁ, কি আর করি বলুন, সস্তায় পেলুম ভালো গাড়িখানা, আর চিরকাল হেঁটে হেঁটে আপিস করতে পারি নে। হ্যাঁ, আমরা সমস্বরে বললাম, তা বেশ করেছেন। আজকালকার দিনে ভদ্রলোক উইদাউট এ কার, নো ভদ্রলোক। প্রায়ন্ধকারে নকুলের কুন্দধবল দন্তপাতি সমুদ্রবক্ষে সালফার সম জল জল করে উঠল। গাড়িখানার গায়ে হাত বোলাতে বোলাতে আমরা বললাম, বেশ গাড়ি। নকুল হৃষ্টচিত্তে বললেন, হ্যাঁ, আসুন না, বেড়াতে যাবেন, আসুন আসুন। আজ থাক, আজ থাক বলে কাটিয়ে দেওয়া গেল। কি জানি যদি পেট্রোল পাম্পের কাছে নিয়ে গিয়ে মানিব্যাগ ভুলে এসেছি বলে বসে তাহলে। আমি এই ভয়েই থাক থাক বলেছিলাম। পরে জানলাম আমার পড়শিরাও গ্রেট মেন, কেননা তাঁরাও থিঙ্ক অ্যালাইক করেছিলেন। তা নকুল বললেন, তবে মেয়েদের নিয়ে একটু বেরিয়ে আসি, কি বলেন? কিন্তু আমার অদৃষ্টে বিধাতার দুঃখ লিখে রেখেছিলেন, খণ্ডায় কার সাধ্য। মাসখানেক পরে লালবাজারের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি। ঢং ঢং ঘং ঘং ঘটাং ঘটাং শব্দে একখানা মোটর এসে সামনে দাঁড়িয়ে ফোঁস ফোঁস ঘোঁস ঘোঁস করতে লাগলো। চোখ তুলে দেখি নকুলের গাড়ি। মহারাজ নকুলই ড্রাইভ করছেন। নকুল ঝুঁকে পড়ে বাঁ হাতে দরজা খুলে দিয়ে বললেন, বাড়ি যাবেন তো? আসুন। ওমা, গাড়ি যে স্টার্ট হয় না। নকুল গাড়ির কান মুড়লেন, নাক ঘষলেন, পদাঘাতে পিঠে বেদনা ধরিয়ে দিলেন। সে কিন্তু না চল বান্দা। নকুল হ্যান্ডেল নিয়ে নেমে পড়লেন। হ শব্দে এবার কতক হ্যান্ডেল মারলেন। অবাধ্য ইঞ্জিন দৃকপাত মাত্র করল না। এদিকে মহা হুলুস্থুল বেঁধে গেছে। আপিস টাইম, পিঁপড়ের মতো নরস্রোত, মোটর স্রোত, বাস স্রোত, ট্রাম স্রোত। আর নকুলের অতিকায় মোটর গাড়ি রাস্তা আটকেছে। সামনে লাল পাগড়ির দৌলতখানা। জন ছয়েক লাল পাগড়ি আর গোটা তিনেক লাল মুখ এসে নকুলের পিতৃমাতৃগণের সম্বন্ধে ভালো ভালো সুস্বাদু বিশেষ্য বিশেষণ প্রয়োগ করতে শুরু করে দিয়েছে। নকুল ইংরেজি ভাষা ভুলে গিয়ে সার্জেন্টদের বলছে, একটু ঠেলে সরিয়ে দেও না মিস্টার। ট্রাফিক হেল্ড আপ। তারা তাতেই রাজি হয়ে পড়ল। অবশ্য নকুলের জীবিত ও স্বর্গত পিতৃপুরুষদের উদ্দেশ্যে সাধুবাদও উচ্চারিত হতে লাগল। গাড়ি গোমোষের নিয়মিত খাদকদের হাতে খানিক ধাক্কা খেয়েই ফোঁস ফোঁস করে উঠল ধক ধক। বোধ করি তার সুপ্ত আত্মসম্মান জাগ্রত হয়ে উঠল। সে চলতে শুরু করল। সার্জেন্টরা পিছিয়ে পড়েছে ভালো করে দেখে নিয়ে নকুল অবাধে তাদের আত্মীয় কুটুমদের রাস নাম ধরে প্রীতি প্রকাশ করতে করতে চলল। আমায় বলল, হ্যাঁ, দেখলেন বেটাদের কেমন খাটিয়ে নিলাম। আমি তার বুদ্ধির তারিফ করলাম। একটা মোড় ফিরতে গিয়ে গাড়ি আবার অবাধ্য হয়ে দাঁড়িয়ে পড়ল। যত রকম কসরত জানা ছিল প্রয়োগ করেও যখন গাড়ির সুমতি ফিরল না,
তখন হ্যান্ডেল হাতে নকুল পুনশ্চ নেমে পড়লেন। আমায় বললেন, ওই তার কটার মুখ এক করে ধরুন তো। অব্যবসায়ী লোক, বললাম শক টক লাগবে না তো। আরে না না, কিচ্ছু ভয় নেই। তারের মুখগুলো এক করে ধরলাম। নকুল হ্যান্ডেল মারল, এক পাকেই গাড়ি গর্জে উঠল। ফাঁকা পথে পড়ে নকুল বলল, গাড়িটার পিক আপ চমৎকার। পিক আপ কি তা না বুঝেই বললাম, আগে হ্যাঁ। নকুল বলল, 60 মাইলস ইজি। বুঝলাম স্পিডের কথা হচ্ছে। নকুল বলল, দেখবেন। হ্যাঁ না বলবার পূর্বেই গাড়ি ছুটল। নক্ষত্র গতি বলবো না তীর বেগ বলবো, দুটোই খাটে। সঙ্গে বাদ্য, খোল, করতাল, কাড়া, নাকাড়া, মন্দিরা, ব্যাকপাইপ, ফুলুট, বাঁশি, ভেপু সব একসঙ্গে। আর সে কি নৃত্য! উদয়শঙ্কর লাজে দেশ ছাড়া, সাধনা বোস প্যারিসে পা সাধছে, ছকি বকি হতাশ হয়ে ম্যাট্রিকে মন দিয়েছে। যারা পুরীর সমুদ্রে মাছ ধরার নুলিয়াদের তরঙ্গযাত্রা দেখেছে তারাই কতকটা আন্দাজ করতে পারবে। আমার মন বলছিল পিক আপটা কম হলেও ক্ষতি ছিল না, বাড়ি গিয়ে চুনে হলুদের ফরমাস করতে হতো না। বাড়ির প্রায় কাছাকাছি আসা গেছে, এমন সময় পিক আপ দক্ষ মোটর এমন একটা ঝাঁকানি লাগিয়ে গাড়ি হুমড়ি খেল যে আমি পেছনের আসন থেকে সামনে এবং স্টিয়ারিং থেকে অজ্ঞাত লম্ফে নকুল গাড়ির বনেটের ওপর। আমার মনে হলো মরে গেছি। স্ত্রী পুত্র কলত্র কারো সঙ্গে শেষ দেখাটা আর হলো না। তারক ব্রহ্ম নাম স্মরণ করে চোখ বুঝলাম। কিছু পরে নকুলের ঠেলাঠেলিতে জ্ঞান ফিরে পেতে বুঝলাম মরিনি। নকুলের কথায় বুঝলাম তার বিশ্বস্ত গাড়ির বিশ্বস্ত সামনের চাকা দুখানি গাড়ি থেকে বিমুক্ত হয়ে একটু আগেই বাড়ি চলে গেছে। তাই গাড়িখানা হুমড়ি খেয়ে পড়েছিল। আমাদেরও কিঞ্চিত এদিক ওদিক হয়েছিল, যাক সে কিছু না। ঘটনাটা বাড়ির কাছেই, কাজেই অবস্থাটা হৃদয়ঙ্গম করতে পেরেই জুতো দুপাটি বগল দাবায় পুড়ে ঘোড়া পথে গৃহপ্রবেশ। সোজা পথে গেলে কি জানি চাকা দুখানার সঙ্গে যদি আবার দেখা হয়ে যায়। প্রতিজ্ঞা করেছিলাম নকুলের গাড়ি আর চড়ব না। মানুষের প্রতিজ্ঞা ভঙ্গ হতে বিলম্ব হয় না। আর মানুষেরই বা দোষ কি? পরমব্রহ্ম নারায়ণ শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র রণে সারথ্য ছেড়ে সুদর্শন হাতে যুদ্ধে নেমে পড়েননি কি? 5টায় আপিসের ছুটি হয়েছে, জ্যৈষ্ঠ মাস, রৌদ্রে পাথর ফাটছে। জুতোর হিলসোল শুকতলা ভেদ করে সেই পাথর চৌচির করা উত্তাপ পাদপদ্মের ভেতর দিয়ে মাথার তালুতে পৌঁছলেও বাড়ি না গিয়ে কোথায় বা যাই। এমন সময় পশ্চাৎ দেশে ঝনঝনাঝন শব্দ। শ্রীমান বিকশিত দন্ত নকুল ও তস্য মোটর। নকুল হেলে বেঁকে কাত হয়ে পেছন দিকের সিটের দরজা খুলে দিল। আমি কৃতজ্ঞতা মথিত কণ্ঠে বললাম, দোহাই নকুলবাবু, আপনি যান। আপনার বিশ্বস্ত গাড়ি, চাকাও বিশ্বস্ত, খুলে গেলেও চিনে বাড়ি যায়। আমাদের হাড়গোড় কিন্তু তেমন বিশ্বস্ত নয়, ভাঙলে জোড়া লাগবার সম্ভাবনা কম। আরে আসুন আসুন বলে নকুল হাসল, বলল, আরে নতুন টায়ার, কোনো ভয় নেই। ভরসাও নেই বলে উঠে পড়লাম। বললাম, কিন্তু পিক আপ করবেন না দোহাই। কালো মুখে সাদা দাঁতের হাসি হেসে নকুল চলল। আপিসের সাহেব ও মেমকে নিয়ে এই গাড়িতে ডায়মন্ড হারবার বেড়াতে এনেছে। সাহেব মেম কেমন সন্তুষ্ট হয়েছে তারই গল্পে নকুল মশগুল হয়ে চলেছে। এক জায়গায় কয়েকটা লোক হই হই রই রই, মোটর চোর ভাগদা পাকড়ো পাকড়ো করতে করতে ওই নকুলের পেছনে পেছনে ছুটছে দেখে নকুল সেদিনের মতো পিক আপে মনোসংযোগ করেছে বুঝে সজোরে চোখ বন্ধ করলুম। মরবো, চোখ অন্ধ হবে না। কতক্ষণ দৌড়বে, লোকগুলো কোথায় অদৃশ্য হয়ে গেল। নকুল তা দেখে আশ্বস্ত হয়ে পিক আপ ছেড়ে দিতে চোখ খুলে সাতঙ্কে প্রশ্ন করলাম, কি ব্যাপার বলুন তো? নকুল বললেন, আরে জোচ্চোর বেটারা, ডাকাত বেটারা, খুনে বেটারা, এই তো পচা গাড়ি, বলে কিনা 200 টাকা দাম। আমি বললাম 50, তা কিছুতেই দেবে না। হ্যাঁ, আমি মশাই ট্রায়াল দিয়ে দেখি বলে এনেছি। হেসে বললাম, তা কতদিন ট্রায়াল হচ্ছে? নকুল বড়ই সপ্রতিভ, বলল, তার কি হবে, যেমন বেটারা দাম কমায় না।
কথা শেষ হয়েছে কি হয়নি, ওই যে করতে করতে আর একখানা লজ্জর গাড়ি আমাদের পানে ধাবিত হচ্ছে দেখে, অথবা বুঝে কিংবা অনুভব করে নকুল পলক মাত্রে পিক আপে মন দিল। নকুলের পিক আপের কাছে তারা পারবে কেন? নকুল একটা গলির মধ্যে দিয়ে অন্য একটা বড় ও ফাঁকা রাস্তায় পড়ে পিক আপের পরাকাষ্ঠা প্রদর্শন করল। আমি চোখ বুজে প্রাণ রক্ষার উপায় নির্ধারণ করতে প্রবৃত্ত হলাম। প্রতিজ্ঞা ভঙ্গ করে কাজটা ভালো করিনি। হঠাৎ দুম ফট, নকুলের বিশ্বস্ত রেডিয়েটর চৌচির। হ্যাঁ, নকুল কথা নেই বার্তা নেই গাড়ি থেকে নেমে হ্যাটটা মাথায় চাপিয়ে গ্যাটম্যাট করতে করতে কখন অদৃশ্য হয়ে গেছেন জানতে পারিনি। পুলিশ সার্জেন্টের কুটুম্বিতাবাচক সম্বোধনে চেয়ে দেখি লাল মুখে লাল চোখ জলজল করছে। শ্বশুরালয়ের সম্পর্ক ধরে গাড়ি রাস্তার মাঝখানে রাখার জন্য ইংরেজি, হিন্দি, উর্দু, ল্যাটিন, তেলেগু, তামিল, ফার্সি ভাষায় মন মুখ এক করত সাদর সম্ভাষণ করছে। আমার গাড়ি নয়, আমার মৃগীর ব্যামোর ঝোঁক আসি আসি করছিল বলে আমি নিরাপদ বুঝে গাড়িখানার ওপরে উঠে বসে পড়েছিলাম। এখন মৃগীর ঝোঁক কেটে গেছে, কষ্টে সৃষ্টে বাড়ি যেতে পারি এই বলে নেমে পড়ে পা চালিয়ে দিলাম। নকুল আমার আসার পথ চেয়ে দাঁড়িয়েছিল, বলল, শালারা ধরেনি তো? রাগ দমন করে বললাম, তারা ধরেনি, কিন্তু পুলিশ ধরেছে। আমার ঠিকানা দেননি তো? রঙ্গ দেখবার অভিপ্রায় বললাম, ও বলতে হয়নি, তারা জানে। বলেন কি, জানে? বলে নকুল নিঃশব্দে গৃহাভ্যন্তরে চলে গেল। দু একদিন পরে পুলিশের আগমন। নকুল বলল, আমার কি দোষ মশাই? ব্যাটারা ট্রায়াল দিতে গাড়ি দিয়ে গেল, নিয়ে যাওয়ার নামটি নেই। রোজ অফিস থেকে ফোন করে বলি, নিয়ে যাও না বাপু তোমাদের ভৈঁসা গাড়ি, তা কিছুতেই ফিরিয়ে নিয়ে যাবে না। আজ নিজেই ফিরিয়ে দিতে যাচ্ছিল মশাই। পুলিশ বলল, কিন্তু ওরা যে লিখিয়েছে গাড়ি চুরি গেছে। বলেন কি মশাই, চোর ব্যাটারা এই কথা বললে? আমি কোথায় ভদ্রতা করে গাড়ি ফিরিয়ে দিতে যাচ্ছিলুম। হয় না হয় এই ভদ্রলোককে জিজ্ঞেস করুন না, উনিও তো ছিলেন সেদিন গাড়িতে যখন গাড়ি নিয়ে যাচ্ছিলুম। পুলিশ আমার পানে চাইল। অশ্বত্থামা হত ইতি গজ না করে উপায় ছিল না। নকুল বলে বসেছে গাড়িতে আমি ছিলুম, অস্বীকার করলে চোরের বন্ধু চোর বনবার সম্ভাবনাই অধিক। ঘাড় নাড়লাম। ঘাড় নাড়া উত্তর পুলিশের কাছে চলে না। পুলিশ জিজ্ঞাসা করল, উনি গাড়ি ফেরত দিতে যাচ্ছিলেন না জয়রাইডে বেরিয়েছিলেন? মহাপুরাণে লিখিত আছে শুনেছি, আত্মরক্ষার্থে মিথ্যা ভাষণে পাপ নেই। বললাম, অবশ্যই গাড়ি ফেরত দিতে যাচ্ছিলেন। পুলিশ বললে, তবে যে কারখানার লোক বলছে নকুল গাড়ি নিয়ে পালিয়েছিল, তারা অন্য গাড়িতে আপনাদের ধাওয়া করেছে, এই দেখে আপনারা স্পিড বাড়িয়ে পালাচ্ছিলেন, পথে রেডিয়েটর ফেটেছে। আমি বললাম, আমার ধারণা অনুরূপ। আমরা যখন কারখানার কাছাকাছি এসে পড়েছি তখন দেখি বোমা বন্দুক হাতে একদল রেভলিউশনারি টেররিস্ট পোস্ট অফিস লুটতে চলেছে। আর দেখে মশাই আমাদের গাড়ি ফেরত দেওয়া মাথায় উঠে গেল। তা পোস্ট অফিস কোথায় পেলেন? আর ওদের কারখানার সামনে মস্ত পোস্ট অফিস। সেদিন মাসের 5 তারিখ, বিস্তর মানি অর্ডার পড়েছে, লুটের দিন বটে। তা বোমা বন্দুক কোথায় দেখলেন? আমি ক্রোধান্ধ হয়ে বললাম, টেররিস্টদের হাতে বন্দুক থাকবে না তো কি চরকা, তকলি, রামায়ণ, মহাভারত, গীতা শোভামান থাকবে? পুলিশ বললে, তারা যে টেররিস্টই তাই বা বুঝলেন কিভাবে? আমি অগ্নিশর্মা হয়ে বললাম, হাতে বোমা বন্দুক দেখে। আপনার দেখতে ভুল হতেও তো পারে। আপনার বয়স কত? চালসে ধরেনি কি? কেন, চশমা কিনে দেবেন? টেররিস্ট হলে আমরা খবর পেতাম। আপনারা টেররিস্টদের খবর পান না ভদ্রলোকের ছেলেদের টেররিস্ট সাজিয়ে পুরি পোলাও চালান দেন? জানা আছে মশাই, জানা আছে, থামুন না। এই বলে ক্রোধ বিকম্পিত কলেবরে প্রস্থান করলাম। অনেক রাত্রে নকুল এসে বলল, আপনি মশাই স্টেজে নামেন না কেন? আপনি তো শিশির ভাদুরীর মাস্তুতো ভাই। বললাম, নামবার ইচ্ছা আছে, লঙ্কা দাহন নাটকও তৈরি, কেবল রাবণ রাজার অট্টালিকায় আগুন ধরাবার লোক পাইনি বলে এখনো 1 পা এগুই তো 2 পা পেছোচ্ছি। আপনি সেই পাঠ নেবেন? নকুল একরাশ দাঁত বের করে বলল,
এই স্কুলে পড়বার সময় সীতার অগ্নি পরীক্ষা নাটকে আমি বৎস হনুমান সেজেছিলুম। এখন আর বৎস নয়, বীর হনুমান সাজতেও নকুলের কিছুমাত্র আপত্তি নেই জেনে স্বরচিত নাটকের তৃতীয় অঙ্কের যবনিকা দৃশ্য সম্পূর্ণ করবার জন্যে নকুলের কাছে গুড নাইট করে শুতে গেলাম। রাত্রি তখন 12:30। অত রাত্রেও বিলু জেগে বসে আছে এবং তার দিদিমার ঘুমের মাথা চর্বণ করে গালি মন্দ চর চাপড় কানুটি চিমটিও খাচ্ছে। আমি আসতেই বলল, দাদু, তিলভান্ডেশ্বর রাবণ রাজার বাড়িতে আগুন দেবে? দেবে, এখন আমি তো তোর পিঠে। বলে বিলুর মাতামহী সিংহিনী গর্জন ছাড়লেন। আমি বিলুকে কোলে করে আমার খাটে মশারির মধ্যে ঢুকে পড়লাম।